স্বৈরাচার পতনের ১ মাস পূর্তিতে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি স্টুডিওতে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক সামিনা লুৎফা। অধ্যাপক সামিনা লুৎফা, আব্দুল্লাহ শাফি, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সামিনা লুৎফা, আপনার কাছে আমি যাব, তবে তার আগে আমাদের সহকর্মী আব্দুল্লাহ শাফি রয়েছেন। জানতে চাই, আজকে শহীদ মার্চ কর্মসূচি পালন হয়েছে, ১ মাস পূর্তি হলো স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেল। কেমন দেখছেন এই ১ মাস সময়টা, আপনি কিরকম দেখেছেন? ১ মাস সময়ের মধ্যে আসার খবর একটাই, যে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেল। এরপরের সময়টা তো শুধু টার্মোয়েল, একটা বিশৃঙ্খল পরিস্থিতিই বলা যায়। কারণ সব কিছুই এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে দিয়ে চলেছে। প্রশাসন সহ সব কিছু, পুলিশ দীর্ঘদিন পর কাজে ফিরেছে এবং প্রশাসনে এক ধরনের শূন্যতা ছিল, কে কী কাজ করবে না করবে এই বিষয়গুলো আসলে কেউ তাদের দায়িত্বটা নিতে চাচ্ছিল না, যে পরবর্তী সময় এবং বা যারা আগ বাড়িয়ে দায়িত্ব নেবে তাদেরকে কিভাবে দেখা হবে, অতি উৎসাহ হিসেবে তাদেরকে মূল্যায়ন করা হবে কিনা, সেই বিষয়গুলো ছিল। তো খুব যদি সংক্ষেপে বলি, যে ১ মাস সময়টা আসলে মূল্যায়ন করার মতো কোনো সময় না। জি, একটু সামিনা লুৎফা, আপনার কাছে আসতে চাই। শহীদ মার্চ হয়েছে আজকে নিহতদের স্মরণে। তাদের এই ত্যাগ পরবর্তী প্রজন্ম রাজনৈতিক দল যেন কখনো না ভুলে যায়, তার জন্য কি করা যেতে পারে? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমাকে পাচ্ছেন আশা করি। জি, শুনতে পাচ্ছি, বলুন আপনি। মানে আজকে যে স্বৈরাচার হটানোর ১ মাস আমরা ১ মাসে পড়লাম, এবং এই আন্দোলনের সময় গণ অভ্যুত্থানের মাঝে যাদেরকে আমরা হারিয়েছি, নিহতদের তালিকা করতে হবে, তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখতে হবে, যারা আহত হয়েছেন তাদের এই চিকিৎসা দিতে হবে, এবং তাদের যে পরিবারগুলো যদি কোনো কারণে তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন, তাহলে তাদের পরিবারগুলোকে সহযোগিতা দিতে হবে। এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে আন্দোলন করতে গিয়ে এতগুলো মানুষের প্রাণ গেল, যার বিনিময়ে আমরা স্বৈরাচার হটানোর কথা বলছি, সেই প্রাণগুলো যেন ব্যর্থ না হয়। তাদের যে বৈষম্যহীন বাংলাদেশের আন্দোলন ছিল, সেই মানুষগুলোর যা চাওয়া ছিল, সেই বৈষম্যহীন বাংলাদেশের পথে এগোনোর দিকে এগোতে হবে। তাহলে আমরা আসলে বলতে পারবো যে তাদেরকে আমরা ভুলিনি। এবং এর প্রথম ধাপ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা। আমরা দেখতে পাচ্ছি এখনো জায়গায় প্রান্তিক মানুষের উপর হামলা হচ্ছে, বাউলদের উপর হামলা হচ্ছে, আরো অনেক ধরনের সুযোগ সন্ধানী মানুষ নানাভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। এই জায়গাগুলোতে আইন প্রতিষ্ঠা করতে হবে সবার আগে, যাতে করে আমরা বৈষম্যহীন বাংলাদেশের পথে এগোতে পারি। আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। একটু আপনার কাছে আরেকটু জানতে চাই, শেখ হাসিনা সরকারের পতনে টানা ৩ মেয়াদে নানা আন্দোলন সংগ্রাম করেছে বিরোধী রাজনৈতিক দল, কিন্তু তারা সফল হয়ে উঠতে পারেনি। এমনকি ২৮ অক্টোবর গেল বছরে লক্ষ লক্ষ লোকের জমায়েত করেও ব্যর্থ হয়েছে বিএনপি। কিন্তু এমন কি বিষয় ছিল যে এবার মাত্র ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনাকে একেবারে পালিয়ে যেতে হলো? আমার কাছে মনে হয় যে আন্দোলন এক বিষয়, আর সেটা গণ অভ্যুত্থানে রূপান্তরিত হওয়া সরকারকে ছাড়া আসলে কাউকে দোষ দেওয়ার উপায় নেই। তার কারণ আমি মনে করি অন্তত সময়ে এসে তিনি যে অতিরিক্ত বল প্রয়োগ করেছেন, তার পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে, তার ছাত্রলীগ যুবলীগকে ব্যবহার করে তিনি যে অতিরিক্ত বল প্রয়োগ করেছেন, সেই বল প্রয়োগের ফলেই আসলে প্রচুর মানুষের প্রাণহানি হয়েছে। এবং এত মানুষের প্রাণহানির পর দেশের জনগণের পক্ষে অন্য কিছু করবার আর সুযোগ থাকে না, এবং তাদের পক্ষে আসলে রাস্তায় নেমে আসা ছাড়া, অভ্যুত্থানের অংশী হওয়া ছাড়া আর কোনো উপায় আমাদের হাতে ছিল না। সুতরাং এটা কিন্তু কোটা সংস্কারের আন্দোলন ছিল না, শেষে এসে এটা একটি গণ অভ্যুত্থানে পরিণত হয়, যে অভ্যুত্থানটি আসলে এই অবৈধভাবে ক্ষমতায় থাকা এই সরকারটি যে মানুষের কোনো কথা বলতে দেয়নি, মানুষকে বছরের পর বছর প্রচুর দুর্নীতি নানান ভাবে দেশের সম্পদ লুট করেছে, তাদের একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে পুরো দেশ জিম্মি ছিল। সেই জায়গা থেকে যে ক্ষোভ জমেছিল, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হয়েছে। আপনি বলতে পারেন যে বারুদের মানে আগুনের ফুলকি হয়ে এই শিক্ষার্থী আবু সাইদ এবং তার মতো অন্যান্য শিক্ষার্থীদের প্রাণ হারানো, এইটাই ছিল সেই ফুলকি, যে ফুলকির পরে আমরা দেখতে পেয়েছি রক্তবীজের মতো একদিকে বন্ধ করলে আরেক দিক থেকে এই আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠেছে। তার কোনো একক ভরকেন্দ্র আর থাকেনি গত মাসের এই আন্দোলনে। জি, আমাদের সহকর্মী শাফি রয়েছেন, তার একটা প্রশ্ন রয়েছে নিশ্চয়ই। শাফি,
আপনি আপনি একটু আগে যেটি বলছিলেন যে পরবর্তী প্রজন্ম রাজনৈতিক দল যেন কখনোই ভুলে না যায়, সেজন্য কি করা যেতে পারে? এর মধ্যে একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সামিনা লুৎফা, যে আমাদের ৭১ থেকে পরবর্তী যে সমস্ত আন্দোলনগুলো হয়েছে এবং আমরা নতুন প্রজন্ম বা আমাদের প্রজন্মকে যেভাবে জানানো হয়েছে, প্রত্যেকটা প্রজন্মের কাছেই যে যারা সরকারে ছিল তারা বিকৃতভাবে তাদের ইতিহাস আমাদেরকে জানিয়েছে। এবং এখন এই যে নতুন প্রজন্ম যারা এই আন্দোলন করেছে, স্বৈরাচার পতনের আন্দোলন, তাদের ইতিহাসটা যাতে বিকৃত না হয়, যে অতি উৎসাহী হয়ে বিকৃত করে যাতে পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছানো হয়, সেই জন্য আসলে কি উদ্যোগ নেওয়া যেতে পারে? প্রথমত আমি যেটা শুরুতেই বলেছিলাম যে এই তালিকাগুলো করা, কার কি ভূমিকা সেগুলোকে লিপিবদ্ধ করা, দিনলিপি তৈরি করা, এগুলো খুব জরুরি গবেষণামূলক কাজ। এগুলো না হলে পরবর্তীতে এই যে এখন আমরা যেরকম অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি ভুইফোর মানুষদের আগমন ঘটছে, তারা তাদের মতো করে ক্ষমতা বুঝে নেয়ার বা এই বর্তমান পরিস্থিতিতে সুযোগ নেবার চেষ্টা করছেন, এবং বহু জায়গায় সেটা হচ্ছেও। এবং সে কারণে আমাদের মনে রাখা প্রয়োজন, এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দেখা যাচ্ছে এক দলকে সরিয়ে দিয়ে আরেক দল কিন্তু মোটামুটি প্রভোস্ট, ভিসি থেকে শুরু করে বেশিরভাগ জায়গায় তারাই চলে এসেছেন। সুতরাং যদি আগের বিষয়ের পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু এই এত মানুষের প্রাণ যাওয়াটা বৃথা হবে। এবং আমি মনে করি যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন প্রতিনিধি সরকারে আছেন এবং তাদের ১ মাস প্রায় হয়ে গেছে, ৮ তারিখে তাদের সরকারের ১ মাস হবে, সেখানে কিন্তু ধীরে ধীরে কিন্তু আমাদেরও দেখতে হবে যে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন করছেন কিনা, এবং জনগণকে জাগ্রত থাকতে হবে যেন তারা তাদের দায়িত্ব পালন করেন, জবাবদিহিতার মধ্যে থাকেন। আমরা যারা এই আন্দোলনে যুক্ত ছিলাম, নানাভাবে নৈতিকভাবে সমর্থন দিয়েছি, শারীরিকভাবে সমর্থন দিয়েছি, তাদের কাছে কিন্তু তারা দায়বদ্ধ, এবং এটা কিন্তু তারা দায়বদ্ধ শুধু আমাদের এই নিহত আহতদের কাছেই না, দেশের জনগণের কাছেও দায়বদ্ধ। জি, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অনলাইনে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই, যে কোনো আন্দোলনে সামনে যারাই থাকুক না কেন, পেছনে অনেক স্টেক হোল্ডাররা থাকেন যারা নানানভাবে এই ধরনের আন্দোলনকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করেন। এখনো পর্যন্ত এই আন্দোলনে দৃশ্যমান স্টেক হোল্ডার আমরা দেখতে পাচ্ছি বিএনপি, জামায়াত। তাদের নিয়ে নতুন বাংলাদেশ কতটা সফল হবে বলে মনে করেন আপনি? গত 5 তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মানে বাংলাদেশ এই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং বিশেষ হেলিকপ্টারে দেশ ত্যাগ করেছেন। অনেকে উল্লেখ করেছে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তো এইসব বিষয়ে একটু অনুসন্ধান করে দেখা দরকার। বর্তমান সরকার যে গঠিত হয়েছে ওই প্রফেসর ইউনূস সাহেবের মানে নেতৃত্বে, এই সরকারকে এগুলো অনুসন্ধান করে দেখতে হবে এবং দেশবাসীকে জানাতে হবে। মোট ৮০ জন প্রাণ হারিয়েছেন এই আন্দোলনের মধ্যে ১ সপ্তাহের মধ্যে। এই যারা শহীদ হয়ে প্রাণ হারিয়েছেন তাদেরও একটা পরিচিতি সরকারের পক্ষ থেকে দেশবাসীকে জানানো দরকার। আর একটা কথা আমাদের বুঝতে হবে যে আমাদের রাজনৈতিক সংকট অনেক দিনে সৃষ্টি। সংক্ষেপে দেখতে গেলে অন্তত ১৯৭২ সাল থেকে এই পর্যন্ত বিভিন্ন সরকার ভালো কাজও করেছেন, কিন্তু মন্দটা এত বেশি যে ভালোটা কম প্রচারিত হয়েছে, মানুষের চিন্তায় কম এসেছে। তো এই অবস্থার মধ্যে বর্তমানে যারা সরকার গঠন করেছেন তাদের একজনেরও ঠিক রাজনৈতিক অভিজ্ঞতা বলতে যা দরকার সেটা নেই। এরা পড়াশোনা করেছেন, এরা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়াদি পর্যবেক্ষণ করেছেন এবং বাংলাদেশের ইতিহাস পর্যবেক্ষণ করেছেন। এতে আমার মনে হয় যে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব তারা নিয়েছেন এটা ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। আর দেশের যারা নাগরিক, জনসাধারণ, তাদের মধ্যে যদি খুব দ্রুত একটা কিছু ভালো পেয়ে ফেলার আশা থাকে তাহলে তারা আহত হবে। কারণ দীর্ঘদিন ধরে যে সংকট দানা বেঁধেছে, গড়ে উঠেছে, এর সমাধানের জন্য একটু বেশি সময় লাগবে। আমি যতদূর বুঝতে পেরেছি এই সরকার অন্তত ৩ বছর থাকবেন এই পরিবর্তন সাধনের জন্য, দেশের মানে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের যে কথাটা বলা হচ্ছে, পুনর্গঠনের জন্য, প্রশাসন পুনর্গঠনের জন্য, জুডিশিয়ারি, বিচার বিভাগ, কোর্ট, এগুলোকেও পুনর্গঠন করার দরকার। কারণ এই যে একটানা ১৫ বছর আওয়ামী লীগের শাসনকাল, এই সময়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে ব্যবহার করা হয়েছে বহুলাংশে আওয়ামী লীগের প্রয়োজনে। এইটা তো ঠিক জাতীয় দৃষ্টিভঙ্গি হলো না।
আমাদের বিচার ব্যবস্থার সীমাহীন দুর্বলতা জি। প্রমাণিত হয়েছে একটানা 15 বছরের আওয়ামী লীগের শাসনকালে। তাছাড়া অন্য যেসব রাজনৈতিক দল দেশে আছে জি তাদেরও রাজনৈতিক প্রস্তুতি নেওয়ার দরকার ছিল, নতুন করে আবার প্রস্তুতি নেওয়া উচিত। স্যার সব কাজের জন্যই আমরা দেখি আগে শিখতে হয়, তারপরে অভিজ্ঞতা নিয়ে কাজে যেতে হয়, তাহলে কাজে জি। সফল হওয়া যায়। কিন্তু বাংলাদেশে দেখা যায় বাস্তবে এই যে রাজনীতি দেখা দরকার, শেখা দরকার, অনেক বইপত্র পড়ে অতীতের বিষয়গুলো, জাতীয় ইতিহাসের দেখা দরকার, আন্তর্জাতিক বাস্তবতা বিচার করে দেখা দরকার। জি স্যার, ওইভাবে আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের স্যার, সময় স্যার, স্বল্পতার কারণে স্যার, আমাকে শেষ করতে হচ্ছে। অনেক স্যার, ধন্যবাদ একটা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক আবুল কাশিম ফজলুল হক, ছিলেন অধ্যাপক সামিনা লুৎফা, আর স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ শাফি। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।